হলো এখানে ইংরেজদের সৈন্যবাহিনীরা এখানে গার্ড দিত। এখান থেকে মোটামুটি সম্পূর্ণ দেখা যায় কে আসতেছে কে আসতেছেন। এখান এই জায়গাটার নাম হলো ভিউ পয়েন্ট। এখান থেকে প্রায় 3টে নদী দেখা যায়। এই সামনে এটা ওয়ান ইন আ লাইফ টাইম অপরচুনিটি। এরপরে কবে আসা হবে সেটা আমি জানি না। সবাইকে স্বাগতম করছি লেপচাকা ভ্রমণ পর্বে। এই মুহূর্তে আমরা রয়েছি সেই বক্সা টাইগার রিজার্ভের যে মেইন গেট রাজাবাগের সাথে দাঁড়িয়ে রয়েছি। আমরা সকাল সকাল কোচবিহার থেকে বেরিয়ে আলিপুরদুয়ার বাস স্ট্যান্ড হয়ে আমরা পৌঁছে গেছি অটো করে বক্সা টাইগার রিজার্ভের রাজাবাগ মূল গেটে। আমার সঙ্গে রয়েছে আমার দুই ভাই, কুন্তল রয়েছে, আদিত্য রয়েছে, আর ক্যামেরা ব্যাকে রয়েছে অরিন্দম। আমরা চারজনে বেরিয়ে পড়েছি লেপচাকার উদ্দেশ্যে। আজকে 31 ডিসেম্বর, কালকে হচ্ছে পয়লা জানুয়ারি নতুন বছর, ইংরেজি নতুন নববর্ষের। আশা করি খুব একটা ভালো আমরা নাইট স্টে করবো লেপচাকাতে। আপনারা সঙ্গে থাকুন এই ব্লগে, আশা করি ভালো লাগবে। আমরা এখন অটো করে পৌঁছে যাচ্ছি সান্তালা বাড়িতে। রাজাবাগ থেকে মাত্র 400 টাকা বিনিময়ে আমরা অটো রিজার্ভ করলাম সান্তালা বাড়ি পৌঁছানোর জন্য। ফাইনালি প্রায় অটোতে করে 30 মিনিট আসার পর আমরা প্রায় পৌঁছে গেছি সান্তালা বাড়িতে। ছোট্ট একটি জনপদ এই সান্তালা বাড়ি, এবং এখানে কয়েকটি জনজাতির বসবাস, এবং এখানে একটা ছোট্ট কিছু দোকানপাট রয়েছে। এখানে সমস্ত অটোগুলো থেমে যায়। এরপর আমরা পৌঁছবো জিরো পয়েন্টে। জিরো পয়েন্টে পৌঁছানোর জন্য এখান থেকে আলাদা করে মারুতি ভাড়া করতে পারেন, অথবা ট্রেক করে বা হেঁটে আপনাকে পৌঁছতে জিরো পয়েন্ট। আর সেখান থেকে যাত্রা শুরু হবে লেপচাকার উদ্দেশ্যে। সো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি সান্তাল বাড়িতে। এখান থেকে আমরা এখন যাব জিরো পয়েন্টে। জিরো পয়েন্টে যাওয়ার জন্য আমাদের এখান থেকে একটা গাড়ি রিজার্ভ করতে হবে, যাবে সেখান থেকে আমরা ট্রেক করে পৌঁছবো লেপচাকায়। তো এখানে পৌঁছে একটাই কাজ, এখান থেকে গাড়ি রিজার্ভ করে তার সঙ্গে গাইড নিয়ে নেওয়া। আমার সঙ্গে আমার গাইড পেয়ে গেছে আমার দাদা সন্দেহ লামা। তিনি আমাদের গাইড করে নিয়ে যাবেন লেপচাকার উদ্দেশ্যে। সো আমরা এখন রয়েছি জিরো পয়েন্টে। এখান থেকে আমাদের ট্রেক শুরু হবে লেপচাকার উদ্দেশ্যে। আমার সঙ্গে রয়েছে আমার গাইড সন্দেহ লামা, তিনি কিছু বলবেন। নমস্কার, আমার নাম সঞ্জয় লামা। আমি বক্সা টাইগার রিজার্ভ বক্সাইল পাহাড়ের আমি গাইড। সো এখানে কয়েকটা জিনিস ফলো করতে হবে। রাস্তার মধ্যে প্লাস্টিকগুলো ফেঁকা যাবে না, আর স্মোকিং করা যাবে না। শুরুতে আছে আমাদের ভিউ পয়েন্ট, আর সেখান থেকে বক্সাবোর্ড, আর সেখান থেকে লেপচাকা। তো আপনারা সঙ্গে থাকুন, আমরা এখন এখান থেকে ট্রেকিং স্টার্ট করতেছি। সো লেট আস স্টার্ট আওয়ার ট্রেক। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বক্সা ভিউ পয়েন্টে। এই যে বক্সা ভিউ পয়েন্টের মূল তোরণ গেট রয়েছে, আর ঠিক ডান দিকে রয়েছে বক্সা ভিউ পয়েন্ট। এই বক্সা ভিউ পয়েন্ট থেকে 6টা নদী দেখা যায় ওয়েদার ভালো থাকলে। বাকিটা আমাদের গাইড দাদা বলবেন। এই জায়গাটার নাম হলো ভিউ পয়েন্ট। এখান থেকে প্রায় 3টে নদী দেখা যায়। এই সামনেটা হলো বাক্সা রিভার, এই যে, আর ওই যে কোনাটা হলো জয়ন্তী নদী, আর মাঝখানে হলো বালা নদী। मोटामोटी बक्सा टाइगर रिजर्व 760 किलोमीटर में ये जो है स्क्वायर किलोमीटर में फैला हुआ है। यहाँ से लगभग 70% दिख जाता है। मेनली यही है जंगल, बक्सा टाइगर रिजर्व का ये है।
আজকে যেহেতু 31 ডিসেম্বর, তাই অনেক টুরিস্ট কিন্তু ঘুরতে এসছে বক্সা ফোর্ট আর লেপচাখার উদ্দেশ্যে। পিছনে অনেকে কিন্তু বক্সা ফোর্ট থেকে ব্যাক করছে। এই লেপচাখা যাওয়ার পথে হ্যাঁ। কোনো কি ওয়াইল্ড অ্যানিমেলস দেখা যায়? যদি আপনাদের ভাগ্যতে থাকলে পরে দেখা যেতে পারে। এই বক্সা টাইগার রিজার্ভের আপনারা অ্যানিম্যাল বলতে গেলে লেপার্ড আছে, হাতি আছে, বাইসন আছে, আর মাঝে মাঝে ভাল্লুকও দেখা যায়, ব্ল্যাক প্যান্থার, এসব অ্যানিম্যালগুলো আছে। সাপের মধ্যে আছে কিং কোবরা, এইসব আছে, পাইথন আছে। আর পাখির মধ্যে বিলুপ্ত পাখি যেটা হয়েছে আর কি হর্নবিলের মধ্যেও আপনার 3-4টা প্রজাতির মতন এই বক্সা টাইগার রিজার্ভের মধ্যে আছে। যদি আপনাদের ভাগ্যতে থাকেন তাহলে এই গাছের মধ্যে এই হর্নবিলগুলো দেখতে পাবেন। আমরা কোথায় এসেছি? আমরা একটু ফোর্টের একটু নিচে আছি। এই যে ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো বক্সা রিভারের নদীর সোর্স আর কি। এই যে এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এই উপরে কিন্তু জল নেই, এটা ঠিক গিয়ে ওইখানে মিশে গেছে, বক্সা রিভারে হয়ে চলে গেছে। কুন্তল, অরিন্দম ক্লান্ত হয়ে পড়েছে। কেমন লাগছে অরিন্দম? স্যার মনে হচ্ছে যে আশাটা ভুল হয়েছে, কিন্তু না, আমি সেটা বলবো না, কারণ আমি এনজয় করব। যতই পরিশ্রম হোক, আমি এই পুরো দৃশ্যে যতটা মজা পাবো নিব, কারণ এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি। এরপরে কবে আসা হবে সেটা আমি জানি না। প্রায় 0 পয়েন্ট থেকে প্রায় 40 মিনিট ট্রেক করার পর আমরা কিন্তু পৌঁছে গেছি প্রায় বক্সা ফোর্টের কাছাকাছি। ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে বক্সা ফোর্ট। এই জিনিসটার নাম হলো, আমাদের বুদ্ধিজমের ভাষায় বলা হয় খুরলো। এটাকে সবসময় এই ডান দিক থেকে ঘোরাবেন, এখানে মন্ত্রগুলো লেখা আছে, সেটা ঘুরাইলে একটা মানে ভালো হবে আর কি, সেই জন্য এখানে লাগানো হয়েছে। আপনারা এটা ডান দিক থেকে এরকম করে ঘুরাইতে পারেন। ফোর্ট চালু। এই যে আমরা এখন এই রাস্তা দিয়ে যাব ফোর্টে। বাক্সা রিভার মেন যে নদী আছে, নদীর সোর্সটা হলো এখান থেকে, এই উপরে কোনো জল নেই, এখান থেকে বেরিয়ে যাচ্ছে। ঠিক এখানে ফোর্ট আছে আর মাঠের নিচে থেকে জল বেরিয়ে যাচ্ছে অটোমেটিক? হ্যাঁ, অটোমেটিক্যালি। জলের সোর্স নেই? জলের সোর্স নেই এখানে। কাহিনী আছে যে এই ফোর্টটা যেটা আছে, সে গ্রাউন্ড আছে এখানে, আগে যেন বড় পুকুর ছিল বলে, যখন ইংরেজরা চলে আসে ওনারা বোম টোম ফাটিয়ে এই পুকুরটাকে মাঠের মধ্যে পরিণত করা হয়েছে। সেই জন্য এখন জল যেটা যাচ্ছে ওইটাই নাকি এখনো ওই যে কোনো জলগুলো আছে নাকি, সেটা একটা চিন্তা ভাবনার বিষয়। এখন আমরা ফোর্টে যাচ্ছি। এই ফোর্টটা হলো আপনার বানিয়েছিল ভুটানের রাজারা। তখন এই ফোর্ট নিয়ে অনেকবার যুদ্ধও লেগেছিল, কোচবিহারের রাজা আর ভুটানের রাজা, মানে অনেকবার লেগেছিল। যখন জিততে না পারলো, তখন কোচবিহারের যে রাজা আছে উনি ইংরেজদেরকে আমন্ত্রিত করে নিয়ে এসে এখানে প্রায় 6 মাস মতন যুদ্ধ লেগেছিল। সেই যুদ্ধের নাম ছিল আপনার অ্যাংলো ভুটান ওয়ার বলে। তখন ভুটান পরাজিত হয়ে যায় ইংরেজদের কাছে। তখন ট্রিটি অফ সেঞ্চুলা বলে 11 নভেম্বর 1865 সালে এই ফোর্টটাকে ইংরেজদের হাতে দিয়ে দেয়। তখন দেওয়ার পর ওনারা, তখন তো কাঠ আর বাঁশের দিয়ে এই ফোর্ট তৈরি ছিল, তখন ওনারা এইসব বালি পাথর দিয়ে বানানো তৈরি করা হয়েছে। এটা আপনারা যেটা দেখছেন, এটা হলো যখন রবীন্দ্রনাথ ঠাকুর উনি দার্জিলিং ছিল, তখন যারা বন্দী ছিলেন এখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা, ওনাদের মনোবল বাড়ানোর জন্য সেই চিঠিটা লিখে পাঠিয়েছিল। সেই চিঠি একদম বাংলা ভাষায় লেখা আছে। 1901 সালে পাঠিয়েছিল, এখানে সাল মেনশন করা ছিল, কিন্তু এখানে এই কালো বলে কিছু দেখা যাচ্ছে। চলো, হলো এখানে ইংরেজদের সৈন্যবাহিনীরা এখানে গার্ড দিত। এখান থেকে মোটামুটি সম্পূর্ণ দেখা যায় কে আসতেছে কে আসতেছেন। এখান থেকে চৌকিদার হিসাবে ওরা গার্ড দিত। সে বই আছে 6-7 স্ট্যান্ডার্ডে, এখনো এই ফোর্টটা কিন্তু ওনাদেরই মানে এরিয়াতে দেখানো হয় আর কি। তখন ভুটানের পুরো এরিয়াটা ছিল কুচবিহার পর্যন্ত। যখন ডিমার্কেশন করা হয় তখন এই বড় বড়, এখন মেঘ দিয়ে দেখা যাচ্ছে না, বড় বড় পাহাড়টা দিয়ে ভাগ করা হয়। সেই জন্য এখানে যতই সে ডুপ্পা সম্প্রদায়ের লোক বসবাস আছে, ওনাদের ট্রেডিশনাল বলুন, ভাষা বলুন, সংস্কৃতি বলুন, সব ভুটানের সাথে মেল খায়। ওই যখন ভাগ হয়ে যায় তখন ওনারা ইন্ডিয়াতে পড়ে যায়।
মানে জেনারেল সেল বলা হয়, এই দিকেও আছে ওই দিকেও আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এইগুলোকে ইংরেজরা ডিটেনশন ক্যাম্পের হিসাবে ব্যবহার করেছিল। এখানে সাধারণ যারা আমাদের মতন বিশেষ স্বাধীনতা সংগ্রামীরা ছিল ওনাদেরকে এই জেলের মধ্যে রাখা হতো। আর এখানে মেন যেটা আছে আইসোলেটেড জেল। এরকম সাধারণ জেল যেটা আছে দুটো আছে, এই দিকেও আছে ওই দিকেও আছে। যে এটা হলো আইসোলেটেড জেল। এখানে বড় বড় স্বাধীনতা সংগ্রামীদেরকে রাখা হতো। যেমন সুভাষ মুখোপাধ্যায়, উনি একজন বাংলা কবি ছিলেন। উনি এইখানে যখন উনি ফিরে যায় তখন আমার বাংলা মেঘের গায়ে জেলখানা বলে লেখা আছে 12 বইয়ে, আপনারাও হয়তো সেটা পড়েছেন। চলুন আগে গিয়ে আমরা দেখি। ফোর্টের মধ্যে সবচেয়ে এটা হলো মেন ঘর। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও রাখা হয়েছিল। তখন আপনার ভুটানের যেটা ক্যাপিটাল ছিল পুনাখা, তখন ট্রেন রংপুর হয়ে চলে আসতো আমাদের গ্রাম পর্যন্ত 28 মাইল। সেখান থেকে পালকি করে যখন নিয়ে আসা হয়েছিল তখনই আমাদের ঠাকুরদাদারা দেখেছিল যে ওনাকে নিয়ে আসা হচ্ছে বলে। এই ফোর্টের মধ্যে এইটাই হলো মেন ঘর। এখানে নেতাজিকে বন্দি করে ইংরেজরা 6 দিন মধ্যে আটকে রেখেছিল। এখান থেকে কোথায় গিয়েছে উনি সেটা কেউ এখনো বলতে পারে না। এখানে অনেক স্বাধীনতা সংগ্রামীরা ছিল, যেমন অমর প্রসাদ চক্রবর্তী, উনি ছিলেন ফরওয়ার্ড ব্লকের নেতাও ছিলেন। সতীশ প্রকাশনী, এরকম করে নীরাজ চক্রবর্তী, ওনারা ছিলেন এই ফোর্টের মধ্যে বন্দী হয়। এরকম জলের ট্যাঙ্কি প্রায় 7খানার মতন ছিল। এখন ফোর্টে 3টে আছে, যেমন একটা এখানে, ওইখানে একটা আছে, আর এখানে নিচুতে ওই যে একটা আছে। আরও 4টা ভেঙে গিয়েছে, আরও সব কিছু ছিল। ওই যে একটা জায়গা হলো, সেই জায়গাটার নাম হলো হেলিপ্যাডও বলে, আর সেখানে ইংরেজদের সৈন্যবাহিনীরা সেখানে প্যারেড করত। যখন চায়না টিবেটকে কবজা করে তখন প্রায় 1200 মতন শরণার্থী এসে আমাদের এই সব এলাকায় আশ্রয় নিয়েছিল। এই ফোর্টের মধ্যে বিশাল বড় এরিয়া ছিল। তখন আপনার ফার্স্ট যেটা জেল ছিল ওটা আন্দামানে ছিল, সেটাকে সেলুলার জেল বলা হয়। আর ভারতবর্ষে হলো এইটা বক্সা ফোর্ট। এটাও সেম জেনারেল সেল। এই ফোর্টটা প্রায় 2844 ফিটে আছে সি লেভেল থেকে প্রায়। এই মুহূর্তে আমরা বক্সা বোর্ড থেকে বেরিয়ে এখন যাচ্ছি লেপচাখার দিকে। আমরা প্রত্যেকে ক্লান্ত। আদিত্য, কেমন লাগছে? ভালো। কোন দল কিছু বলবে? সামনে এসে বলো কেমন লাগছে, কেমন এক্সপিরিয়েন্স? ভালো এক্সপিরিয়েন্স। তবে আপনার একটা জিনিস দেখাই আপনাদের, এখানকার দেখুন এখানকার যা লোকাল হেরিটেজ কতটা অ্যাওয়ার, এরা কিন্তু এখানে প্লাস্টিক মাটিতে ফেলে দিচ্ছে না, এই জন্য তারা শুধু বাঁশের ঝুড়ি বানিয়েছে। এখানে সমস্ত ট্যুরিস্টে বলা হচ্ছে সমস্ত ওয়েস্ট ম্যাটার্স এখানে ফেলতে বলা হচ্ছে। কতটা এরা এনভায়রনমেন্টাল কনসাস এখান থেকে বোঝা যাচ্ছে। সো ফাইনালি আমরা 0 পয়েন্ট থেকে 1টার সময় বেরিয়ে এখন কটা বাজে? 2:30 বাজে। হ্যাঁ, 2:30 বাজেনি, মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম লেপচাখা, একটা ছোট্ট পাহাড়ি গ্রাম এই ডুয়ার্সে। আমরা ধীরে ধীরে এই পুরো গ্রামটাকে তুলে ধরবো আমাদের ক্যামেরায়, আশা করি ভালো লাগবে। সো ফাইনালি
নদীতে প্রায় 2 ঘন্টা ট্রেক করার পর আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টে লেপচাখার। আমাদের হোমস্টে ছিল পামসা 2 হোমস্টে, এবং এই হলো আমাদের হোমস্টে। এবং এখানে অনেকগুলো রুম হয়েছে, তাছাড়াও কিন্তু টেন্টের ব্যবস্থা রয়েছে। আজকের রাতটা আমরা টেন্টে থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা টেন্টে রাতটা কাটাবো, একটা আলাদা একটা অভিজ্ঞতা আশা করি হবে এই টেন্টে থাকার অভিজ্ঞতা। এই হলো আমাদের টেন্ট, এই দুটো টেন্ট। একটা করে টেন্টে ম্যাক্সিমাম 2 জন থাকা যাবে। সো এই মুহূর্তে আমরা বসে আছি হোমস্টের ভিউ পয়েন্টে, আর এখন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি কিছুটা বিশ্রাম নিয়ে। দেখা যাক লাঞ্চের মেনু কী দেয়, সেটা আপনার পরে একটু করে দেখাচ্ছি। এবং এখানেই আমরা লাঞ্চ করছি। লাঞ্চে কী হিসেবে দেখিয়ে দিচ্ছি। লাঞ্চে রয়েছে এক কারি, ডাল, পাঁপড়, আলু সবজি, আলু ভাজা, ভাত।